অভিনয়টাকে ভালোবাসতাম আর ডান্সটাই ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম, সেটা নিয়েই এগোচ্ছিলাম। শি ইজ ভেরি ট্যালেন্টেড, ভেরি গুড অ্যাক্ট্রেস অ্যাট দ্য সেম টাইম ভেরি গুড ডান্সার। তো সব কিছু মিলে আমার মনে হয় বেঙ্গলি টেলিভিশনে এরকম একটা মুখ আমার মনে হয় কমই আছে। পাখি পাকা পেতে খায়, পাখি পাকা পেতে খায়, পাখি পাকা পেতে খায়, পাখি পাকা। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজকে আমরা এসে গেছি ইন্দুপুর স্টেটে, আর আমার সাথে রয়েছে হিম ফুলের মধুর রুবেল দাস বা সৃজন। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তো তোমার জার্নিটা শুরু হয়েছিল রিয়েলিটি শো থেকে, ওখান থেকে আজকে তুমি এখন মুখ্য চরিত্রে। তোমার এই জার্নিটা সম্পর্কে কিছু বলো। কিছু প্ল্যান করে কিছু হয়নি এখনো অবধি। রিয়েলিটি শো থেকে শুরু হয়েছিল, তারপরে অ্যাজ আ ডান্সার আমি ডান্সটাকেই পারসিউ করছিলাম, ওটাকেই ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম। তারপরে মুম্বাইতেও যাই, সামাকালের কোম্পানিতে ছিলাম। তো ঘটনাচক্রে বাবা এক্সপায়ার হওয়ার পরে তো এখানে ফিরে আসা, তারপরে একজন প্রডিউসার আমাকে দেখেন। আমি একটা ছবি করেছিলাম 2016-তে রিলিজ হয়েছিল। তার আগে অভিনয় করার মতো কোনো রকম কোনো সেভাবে ইচ্ছে প্রকাশ করিনি, কিন্তু হ্যাঁ মানে অভিনয়টাকে ভালোবাসতাম আর ডান্সটাই ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম, সেটা নিয়েই এগোচ্ছিলাম। তো মিনওয়াইল ছবি করার সূত্রে আমি অভিনয় নিয়ে একটু চর্চা করা শুরু করি। আমি একটু ট্রেনিংও নিই, নেওয়ার পর একটা ইন্টারেস্ট, একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। তারপরে আস্তে আস্তে কাজ চলছে ভগবানের আশীর্বাদে। তার মানে তুমি যদি অভিনয় না আসতে তাহলে আজকে আমরা ডান্সার রুবেলকে দেখতে পারতাম মেবি। অনেকে মনে করে রিয়েলিটি শো থেকে অভিনয় আসা ইজি, এটা কি তুমি মনে করো? কতটা সুবিধা পাওয়া যায় হয়তো? এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু মানে রিয়েলিটি শো থেকে তো হাজার হাজার ছেলেমেয়েরা প্রত্যেক বছরে, হ্যাঁ একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। অ্যাডভান্টেজটা এটাই যে যেহেতু আমি ডান্সের কথাই বলবো, আমি ডান্স থেকে এসেছি। ডান্সে আমাদের তো এখনকার ডান্স নিশ্চয়ই দেখেছো, আমরা মুভমেন্টসের থেকেও বেশি আমরা অ্যাক্ট করি আর কি, যেটাকে বলে ডান্স অ্যাক্ট। সেখানে এনঅ্যাক্ট করতে হয়। তো সেখানে আমরা ছোট ছোট থিম আমরা ডান্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, একটা গল্প, ছোট গল্প ডান্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এক্সপ্রেশনস আর অভিনয়ের জায়গাটা ডান্সে থাকে, তো সেটা সামহাও এনহ্যান্স করে অ্যাজ অ্যান অ্যাক্টর। বাট নট নেসেসারি যে রিয়েলিটি শো থেকে, ডান্স রিয়েলিটি শো থেকে অভিনয়ে আসাটা একদমই সহজ, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তুমি রুবেল হিসাবে সৃজন চরিত্রে কোন স্বভাবটা বদলাতে চাও? সৃজন চরিত্রে রুবেল হিসেবে ডাউট করা, অ্যান্ড সৃজন একটু ওর ক্যারেক্টারিস্টিক হচ্ছে কনফিউজড, অনেক সময় কনফিউজড হয়ে যায়। আর প্রাণখোলা ছেলে, মানে অভিব্যক্তিগুলো খুব পরিষ্কারও, কিন্তু কোথাও যেন ও কখনো কখনো স্ট্যান্ড নিতে পারে না। তো যেটা গল্পের দর্শক দেখছে, সৃজন আগে যেরকম ছিল এখন ওর মধ্যে পরিবর্তন আসছে, গল্পের ধারাবাহিকতায় পরিবর্তন আসছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ হবে। কিন্তু যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখনই চেঞ্জ করবো না, তাহলে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে। কারণ এই সৃজনের যে পরিবর্তনটা, সেটাই একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে এটা গ্র্যাজুয়ালি হবে। এটা যদি দুম করে সৃজন মানে রাতারাতি পরিবর্তন হয়ে যায় সৃজনের, তো সেটা কিন্তু আমার মনে হয় দর্শকের কাছে কতটা ইয়ে লাগবে। কারণ একটা ছেলে দুম করে, যে উত্তর কলকাতার ছেলে, যে একটু অর্থোডক্স মেন্টালিটি ছেলে, সে দুম করে তো তার রাতারাতি পরিবর্তন হতে পারে না। তো সেই পরিবর্তনটা পর্যায়ক্রমে হচ্ছে আর কি। তুমি সেটা কিন্তু দুজনেরই খুব বিজি ছিল, তো তার মাঝে কী করে একে অপরের জন্য সময় বার করে না? সময় বেরিয়ে আসে, মানে আমি তো এখানে ব্যাকআপ হলে আমি ওর
দৌড়ে চলে যাই, ওর সাথে দেখা করি, ওর বাড়িতেও যাই, মানে সময় বের করে নিই। এটা আমাদের শুধু এখন থেকে না, ও দীর্ঘদিন ধরে সে প্র্যাকটিসটা আছে, সেভাবে আমরা একে অপরকে সময় দিয়ে দিই। এর আগে যমুনা ঠাকুরকে তোমাদের দুজনকে একসাথে দেখা গেছে, তো ওই সিরিয়ালটা কি তোমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছে? হ্যাঁ, ওই সিরিয়ালেই আমাদের সম্পর্কটা গ্রো করেছে। তার আগে আমি ওকে চিনতাম, ও আমাকে চিনত, সেটাও ডান্সের জন্যে। একই ইনস্টিটিউশনে, একই একাডেমিতে ও মানে ট্রেনিংয়ের জন্য গিয়েছিল, সেখানে একবার দুবার আমার সাথে দেখাও হয়েছিল। অ্যান্ড উই ইউজ টু অ্যাডমায়ার ইচ আদার, মানে সেটা আমাদের অ্যাবসেন্সেই আমরা বলতাম, আমি তো বলতাম যে শি ইজ ভেরি ট্যালেন্টেড, ভেরি গুড অ্যাক্ট্রেস, অ্যাট দ্য সেম টাইম ভেরি গুড ডান্সার। তো সব কিছু মিলে আমার মনে হয় বেঙ্গলি টেলিভিশনের এরকম একটা মুখ আমার মনে হয় কমই আছে। মানে আমার কাছে মনে হয় যে শি ইজ পারফেক্ট অ্যাজ হিরোইন বা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। যেভাবে কাজ করছে সেটা তোমরা সবাই জানো, দর্শক কীভাবে ওকে ভালোবাসে, এটা আমি সবসময় অ্যাডমায়ার করতাম। আমার বাড়ির লোকও, তখন ওর সাথে আমার কথা হতো না বা ওর সাথে অত পরিচিতি ছিল না। যমুনা ঢাকিতে আমি যখন ওর সাথে কাজ করার সুযোগ পাই, আই ফেল্ট ভেরি ব্লেসড, কারণ আমার মনে হয়েছিল যে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ ভেরি রিচ আর কি। মানে ওর সাথে কাজ করে ওর থেকে আমি ওই শোটা চলাকালীন ওর থেকে ছোটো ছোটো জিনিস আমি ওর থেকে শিখেছি। আর ভীষণ কী বলবো, মানে স্পন্টেনিয়াসলি, এফোর্টলেসলি আমি অভিনয়টা করতাম ওর সাথে কাজ করার সময়। তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে সম্পর্কটা গ্রো করে। গত বছর তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই সময় তুমি তোমাদের ক্রু মেম্বারের কাছ থেকে কতটা সমর্থন পেয়েছিলে বা কতটা সাহায্য পেয়েছিলে? অ্যাক্সিডেন্ট, আমার হিল ফ্র্যাকচার হয়েছিল দুটো, সেটা একটা সিন করতে গিয়ে বাস থেকে জাম্প করতে গিয়ে আমার হিলে ফ্র্যাকচার হয়েছিল, দুটো হিলে। ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট, মানে এটা অল অফ সাডেন আমার সাথে এরকম হবে আমি ভাবতে পারিনি। বাড়ির লোকই ছিল আর কাছের মানুষরাই ছিল সে সময়, আর সেই সময় অনেকজনকেই কাছে পাইনি। আর এইসব সিচুয়েশনে না তুমি মানুষকে চিনতে পাওয়ার সুবিধা হয়, বুঝতে পারবে যে সত্যি কারা নিজের। আমার এরকম অনেক মানুষ আছে যারা দাবি করে যে আমি খুব কাছের তোমার, আমি তোমার খুব ভালো চাই, হ্যাঁ, কিন্তু এইসব মুহূর্তে তারা থাকে না পাশে বা যোগাযোগও রাখে না। তো এরকম বহু মানুষ, কাউকে কারোর নাম নিয়ে বা কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে হ্যাঁ আমি বলবো যে ফর্চুনেটলি আমার বাড়ির লোক, আমার মা, দাদা, বৌদি, সেতার পরিবার, অ্যান্ড অফকোর্স আমার রিলেটিভস যারা ছিল, আমার বোন, মানে আমার মাস্তুতো বোন, সে আমাকে, আমি তো বেডরিডেন ছিলাম, তো আমার সবটাই বিছানাতেই আমাকে করতে হতো। আমার বোন আমাকে, মানে আমার দিদি, আমার থেকে 1 বছরের বড়, বিউটি ওর নাম, তো ওকে আমি বোনই বলি বেসিক্যালি, কারণ খুব পিঠোপিঠি সে কারণে। ও আমাকে যেভাবে টেক কেয়ার করেছে, মানে সেটা বলার মতো নয়। আমার ভাই আর আমার মামা, মামি, সবাই খুব কাছের রিলেটিভ যারা, তারা সবাই আমার পাশে ছিল। তোমার অভিনয় করা চরিত্রগুলির মধ্যে কোনটা তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং লেগেছে? চ্যালেঞ্জিং, দেখো আমি অনেস্টলি একটা কথা বলি, যে সিরিয়ালের সত্যি কথা বলতে কি, যে একটা সময় পর গল্প সেই একই ধাঁচেই চলে যায়, আর হিরোদের বিশেষ করে খুব বেশি কিছু করার মতো কিছু থাকে না। অ্যান্ড আমি খুব ফর্চুনেট যে সৃজন চরিত্রটার মধ্যে একটা অন্যরকম শেড আমি প্রথম থেকে পেয়েছিলাম, যে ছেলেটা একদমই সো কল্ড হিরোইক ক্যারেক্টার নয়। সে মানে তোমরা নিজেরাও হিরো বলতে কি ভাবো, যে ভীষণ স্টাউট হবে, ভীষণ তার মধ্যে একটা রাশবাড়ি ব্যাপার থাকবে, হিরোইক ব্যাপার থাকবে, লাফাবে, ছাপাবে, দৌড়বে, হিরোইনকে বাঁচাবে,
স্ট্যান্ড রাখবে। এর থেকে না ভিন্ন স্বাদের একটা চরিত্র যে প্রথমেই দেখা হয়েছিল, মানে যেটা দেখিয়েছিল সেটা হলো উত্তর কলকাতার একটা ছেলে, যে মানে একদমই হাত খোলা নয়, কিপ্টে, অর্থোডক্স মেন্টালিটির, মায়ের কথা শুনে চলে, পরিবারের যে কোনো কিছু করার আগে পরিবারের প্রত্যেকটা মেম্বারদের কথা ভেবে কাজটা করে, ভয় পায়। তারপর সে গেলে ছেলেদের মতো যে আমার বউ এটা করবে না, আমার বউ ওটা করবে না, হ্যাঁ, মেয়েদের এটা করা, মেয়েরা ছেলেরা কোনোদিনও বন্ধু হতে পারে না, সেটা আজকালকার দিনের ছেলেরা কোনোদিনও এরকম ভাববে না। তো সৃজন ওই মানসিকতার ছেলে। আর তার মধ্যে থেকেও পর্ণা যা যা কাজ করে, যেহেতু সাংবাদিক, সেখানে প্রথমে বলে যে আমি সাপোর্ট দেখায় যে সাপোর্ট করছি না, কিন্তু ইভেনচুয়ালি সাপোর্ট করে, ছদ্মবেশ রূপ ধারণ করে বিভিন্ন অভিযানে চলে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো না অনেকটাই সো কল্ড হিরোদের থেকে একটু আলাদা সৃজন চরিত্রে। তো সেটা আমার মনে হয়েছে যে প্রথম দিকে আমার মনে হয় যে একটা সিন ছিল যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু দেখানো হয়েছিল, তো আমাকে বাড়ি থেকে বলেছিল যে তুই পর্ণাকে নিয়ে তুই কোনো রেস্টুরেন্টে যা। তো কোনো এমন দামি রেস্টুরেন্টে যাবে না যে ওর টাকা খরচ হয়ে যাবে, ও একটা কেবিনে নিয়ে যায়, সেখানে গিয়েও মানে সস্তার খাবার খায়, আর সেটা পর্ণাকেও মানে জোর করে খাওয়ায়। তারপরে টিপস দেওয়ার হলে ও সে 1 টাকা টিপস দেয়, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো সৃজনের চরিত্রে প্রথম থেকে দেখানো হয়েছে, যেটা আমার মনে হয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, মানে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট। আর মায়ের কথা শুনে চলে বললে, এটা বলতে একটা জিনিস মনে করলো, এখনকার দিনে দেখা যায় বিয়ের পরে কোথাও না কোথাও মায়ের মনে একটা ইনসিকিউরিটি চলে আসে, যেটা এই সিরিয়ালেও চলে এসছে। তো এটা নিয়ে তোমার কি মতামত? এটা তো আমাদের মানে সোসাইটিতে এটা হয়েই থাকে, এটা মানে এটা অনেক জায়গাতেই হয় যে বিয়ের পর ছেলেদের মায়ের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে আমার ভালোবাসাটা হয়তো ভাগ হয়ে গেল। অনেক মায়েদের এটা হয়, অ্যান্ড সেই বাস্তব জিনিসটা কিছুটা দেখানো হচ্ছে সিরিয়ালে। এবার ডেফিনেটলি যেহেতু সিরিয়াল, কিছু জিনিস একটু এক্সট্রা অ্যাড অন করতে হয়, তো এটা সত্যি, এটা অনেক বাড়িতেই হয়। আমি নিজের আশেপাশের বাড়িতেও দেখেছি যে বিয়ের পর মায়েদের মধ্যে ভেতরে ভেতরে একটা মানে অকারণেই একটা ইনসিকিউরিটি তৈরি হয়, তো সেটাই দেখানো হচ্ছে সিরিয়াল। তুমি ঠাকুমার ঝুলিতে একটা চরিত্রে অভিনয় করেছিলে, ফার্স্ট তুমি কার কাছ থেকে ঠাকুমার ঝুলি শুনেছিলে? ঠাকুমার ঝুলি না আমি শুনেছি থেকেও বেশি আমি ছোটবেলায় দেখতাম ঠাকুমার ঝুলি। আমি দেখতাম আর আমি পড়েও ছিলাম, আর শোনাটা আমার সেভাবে হয়নি, কিন্তু আমি দেখতাম ঠাকুমার ঝুলি। আর ওই গল্পটা যেটা আমি স্টার্টে করেছিলাম, সেটা খুব 11th আওয়ারেই আমাকে বলা হয়েছিল। তখন আমার কোনো সিরিয়াল চলছিল না, সেই মুহূর্তে আমাকে বলা হয়েছিল যে এরকম একটা গল্প ঠাকুমার ঝুলি, যেটা মোস্ট প্রবাবলি ওটা দিয়ে এন্ড হয়েছিল ঠাকুমার ঝুলি, তো একটা শেষ গল্প, সেই গল্পটা আমি করেছি। আচ্ছা, এবার আমরা একটা গেম শো খেলবো, ইনফরমেশনস। চলো, এটা হোল্ড করে রাখতে হবে, ততক্ষণ তোমার অ্যান্সার দিতে হবে। হোল্ড করে রাখতে হবে, হোল্ডটাকে হচ্ছে এখানে রেখে দিয়ে ব্যালেন্স করতে হবে। নীল হলুদ মিশিয়ে কী রং হয়? নীল হলুদ মিশিয়ে আমার মনে হয় গ্রিন। ঠিক বলেছো। পাখি পাকা পেঁপে খায়, এটা 5 বার বলো। পাখি শুরু করবো? হ্যাঁ। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। মহালয়া কতদিন পরে ষষ্ঠী আসে? 6 দিন পর, 5 দিন পর। শেষ কবে টেবিল টেনিস খেলেছো? কলেজ টাইম। শাহরুখ খানের প্রথম রিলিজ করা ছবির নাম কি? শাহরুখ খানের প্রথম রিলিজ করা ছবি হচ্ছে মোস্ট প্রবাবলি রাজু বান গয়া জেন্টলম্যান বা দিওয়ানা। এবার 26শে জানুয়ারি রিপাবলিক ডে না প্রজাতন্ত্র দিন? দুটোই একই। আর লাস্ট হচ্ছে ইটস দ্য টাইম টু ডিস্কো, পরের লাইনটা কী হবে?
এই গানটার কথা হ্যাঁ বলছি, সেই গানটা ওর লাইনটা সেম কौन মিলে अब किसको হয়ে গেছে। আচ্ছা, তো শর্মিলা শো হাউস সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, নমস্কার, আমি সৃজন নিমফুলের মধু থেকে। আজকে সুন্দর একটা ইন্টারভিউ সেশন হলো শর্মিলাস শো হাউস থেকে। আমরা সবাই জানি শর্মিলাস শো হাউস খুব পপুলার একটা পোর্টাল চ্যানেল, যেখান থেকে বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন আর্টিস্টদের আপনারা ইন্টারভিউ দেখেন। আর আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমার ইন্টারভিউ এখানে হয়েছে। আমি শর্মিলাস শো হাউসের প্রত্যেক সাবস্ক্রাইবারদের আর যারা দর্শক রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আর আপনারা দেখতে থাকুন, আরও নতুন নতুন আপডেট পাবেন, আরও নতুন নতুন ইন্টারভিউস পাবেন শর্মিলাস শো হাউসে। ভালো থাকবেন আর পাশে থাকবেন।